আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি ফয়জুস সালিহিন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি এবং অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা স্যারের প্রতি আমাকে অনলাইন ক্লাস নেবার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসে আমি আলোক বিজ্ঞান নিয়ে পড়াবো। এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় রয়েছে এবং আলোক বিজ্ঞানের দুটি চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটি হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞানটি আমি সপ্তম অধ্যায়ে পড়াবো। আজকে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ে পড়াবো। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানে আলোর প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন, এই বিশেষ করে প্রতিসরণ এবং প্রতিফলন এই বিষয়গুলো এবং ফার্মাটের নীতি এই বিষয়গুলোর উপর আলোকপাত করা হয় এবং আমরা সেই নীতিগুলো আজকে, সেই নীতির কিছু অংশটি আজকে আমরা শিখবো। তো আমরা প্রথমেই দেখি যে ছবিতে আমরা আসলে কি দেখছি। ছবিতে দেখছি একটি পাইপ, সেটি পানির মধ্যে অর্থাৎ গ্লাসের মধ্যে রয়েছে এবং আমরা সরাসরি যদি দেখতাম, অর্থাৎ গ্লাসে যদি কোনো পানি না থাকতো আমরা পাইপটিকে সরাসরি চোখে দেখতাম, কিন্তু গ্লাসে পানি থাকার কারণে আমরা একটু বাঁকা জিনিসটি দেখতে পাচ্ছি। তো কেন দেখতে পাচ্ছি? কারণ হচ্ছে গ্লাসের মাধ্যম এবং বায়ুর মাধ্যমে আমাদের চোখ রয়েছে, দুটি মাধ্যম হচ্ছে ভিন্ন ঘনত্বের, আলোকীয় ঘনত্ব ভিন্ন। আলোকীয় ঘনত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আমরা বিভিন্ন রকম করে দেখছি জিনিসটা সরাসরি না দেখে। কিন্তু যদি আমরা এখানে কিছু না থাকতো, তাহলে পানি না থাকতো, তাহলে আমরা এখানে অন্যভাবে জিনিসটি দেখতে পারতাম। এখানে আসলে অ্যাকচুয়ালি কাঁচ মাধ্যম, পানি মাধ্যম এবং আলোক বা বায়ু মাধ্যম, এই তিনটি মাধ্যমের জন্য আমরা আলোর এই ঘটনার কারণে আমরা এরকম বাঁকা দেখতে পারি। দেখো তোমরা ছবিতে, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে আলো বাতাস থেকে অর্থাৎ বায়ু মাধ্যম থেকে এসে তরল মাধ্যমে অর্থাৎ পানি মাধ্যমে এসে পড়ছে, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। এই ঘটনা যখন ঘটে তখন আলো সরাসরি যায় না, আলো একটু বেঁকে যায়। অভিলম্বের দিকে হয় বেঁকে যায়, নয়তো অভিলম্ব থেকে দূরে সরে যায়, কিন্তু কখনোই আলো সরাসরি যায় না। সরাসরি যদি যেত তাহলে আমরা হুবহু পাইপটি দেখতে পারতাম। আলো যেহেতু সরাসরি না গিয়ে বেঁকে যায়, এই জন্য আমাদের চোখে এই পাইপটিকে এরকম বাঁকা লাগছে। এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ। আজকে আমরা আলোর প্রতিসরণ এবং এই রিলেটেড আরো কিছু বিষয় আমরা আজকে শিখবো। তাহলে আজকের পাঠে আমরা আলোর প্রতিসরণ কি তা বলতে পারবো, আলোর প্রতিসরণের দুটি সূত্র বলতে পারবো, তারপর হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটি শিখতে পারবো, সংকট কোণ কি এবং প্রতিসরণ কাকে বলে আমরা সেটি জানতে পারবো। তো আলো হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তি হচ্ছে তড়িৎচুম্বকীয় শক্তি এবং এইটি সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এই যে আমি যে বললাম আজকে আমি তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান শিখাবো, আসলে জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে অর্থাৎ আলো যে সরল পথে চলে, এই এই সরল পথে চলার পথে আলোর যে সকল সূত্র মেনে চলে, কিভাবে তার বিভিন্ন আলোকীয় ঘটনা ঘটে, সেটি যেই বিজ্ঞানে বর্ণনা করা হয় তাকেই জ্যামিতিক আলোক বিজ্ঞান বলা হয়। তো আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ অংশ প্রতিসরণটি ভালো মতো শিখবো। তো প্রতিসরণের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই দুইটি মাধ্যম থাকতে হবে এবং দুইটি মাধ্যমের ঘনত্বের ভিন্নতা থাকতে হবে, অর্থাৎ একটি মাধ্যম ঘন হতে হবে, একটি মাধ্যম হালকা হতে হবে। আবারও বলছি, আলো একটি মাধ্যম হবে হালকা মাধ্যম আর একটি মাধ্যম হবে ঘন মাধ্যম। হয় ঘন থেকে হালকার দিকে আলো যাবে, নয়তো হালকা থেকে ঘনর দিকে আলো যাবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে অবশ্যই এখানে আলোর গতিবেগের একটি বিষয় আছে, আলোর রঙের বিষয় আছে, অর্থাৎ লাল রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম। যেহেতু লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে লাল রঙের যে ঘটনা প্রতিসরণের ঘটনা ঘটবে, বেগুনি রঙের আলো দিয়ে একই মাধ্যমে একই ধরনের প্রতিসরণ কোণ আমরা পাবো না। তাহলে এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আজকে প্রথমে আমরা শর্তটি দেখি যে হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম চিত্রে লক্ষ্য করো। তাহলে আলোকীয় ঘটনা সেটি তো প্রতিসরণ যখন হচ্ছে যে আলো তির্যক ভাবে হালকা মাধ্যম এবং ঘন মাধ্যমের মাঝামাঝি একটা তলে আপতিত হয়। এই মাঝামাঝি যে তল, যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই তলটাকে বলা হচ্ছে বিভেদ। অর্থাৎ আলোটি একটা তলের উপর আপতিত হয়, যে তলটি হচ্ছে বিভেদ তৈরি করে, কার মধ্যে? হালকা মাধ্যম এবং ঘন মাধ্যমের বিভাজন তৈরি করে। এই তলটিকে বলা হচ্ছে বিভেদ তল এবং আলো অবশ্যই একটা বিভেদ তলের মধ্যে আপতিত হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে আপতিত হবে। এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই তলটিকে বলা হয় বিভেদ তল এবং বিন্দুটিকে বলা হচ্ছে
আপতন বিন্দু। এবং তোমাদের যে এই এই যে এই লম্বটা দেখতে পাচ্ছ, বিভব তলের উপর যে লম্ব, এটিকে বলা হচ্ছে অভিলম্ব। তো আমরা আস্তে আস্তে সব দিকে, এবং এই যে দেখো আলো প্রতিসরিত হয়ে যাচ্ছে, এটাকে বলে প্রতিসরিত রশ্মি। যে আলোটি এসে পড়লো সেটাকে বলে আপতিত রশ্মি, এবং যে আলোটি প্রতিসরিত হয়ে গেল একে বলে হচ্ছে প্রতিসরিত রশ্মি। এগুলো তোমরা চিত্রে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ যে বিভব তল, অর্থাৎ ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের যে মধ্যবর্তী তল আছে তাকে বিভব তল বলা হয়। এবং আমি আপতন বিন্দুর কথা বলেছি, যে যে বিন্দুতে আলো আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে, এবং আলোর এই যে তলের উপর যে লম্ব তাকে বলা হচ্ছে অভিলম্ব। তো যে কোণে আলো আলো এসে আপতিত হয় তাকে আপতন কোণ বলে, এবং যে এই কোণে আলো প্রতিসরিত হয় তাকে প্রতিসরণ কোণ বলা হয়। প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে প্রতিসরণ কোণ বলে, এবং আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলা হয়। তোমরা চিত্রে লক্ষ্য করো, সবকিছু চিত্রে আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। আপতন কোণ কোনটা? অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ তৈরি করে। এবং প্রতিসরণ কোণ কোনটা? অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করে। এখন বিষয়টি হচ্ছে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে একরকম ঘটনা ঘটবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে গেলে ভিন্ন ঘটনা ঘটবে। দেখো, হালকা মাধ্যমের থেকে আলো ঘন মাধ্যমে এসে পড়েছে দেখে অবিলম্বের কাছাকাছি জিনিসটা চলে গেছে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান খুবই কম। কিন্তু যদি হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেত, তাহলে প্রতিসরণ কোণের মান অনেক বড় হতো। আমরা একটু করে চিত্রে জিনিসটি দেখতে পারবো। তাহলে তোমরা আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ, আপতিত রশ্মি, বিভব তল, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, সবকিছুর সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছো। এই সম্বন্ধে যদি পরীক্ষায় এমসিকিউ বা ছোট প্রশ্ন আসে, তোমরা উত্তর করতে পারবে বলে আমি আশা করি। যে এই ঘটনা, অর্থাৎ আলোর প্রতিসরণের ঘটনা করতে হলে এই সবগুলো শর্ত মেনে চলতে হয়, এবং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে আলোর রং কি রকম, অর্থাৎ কি রঙের আলো এসে পড়ছে, এবং মাধ্যমের বৈশিষ্ট্য, মাধ্যম যে ঘন না মাধ্যম হালকা, আলোকীয় ঘনত্ব কত, এর উপরও নির্ভর করে। আচ্ছা, এবার আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় ঘটনাটা দেখি। আমরা একটু আগে দেখলাম হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলো যাচ্ছিল। এখন আমরা দেখবো যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যদি আলো যায় তাহলে কি ঘটনা ঘটে। দেখো, ঘন মাধ্যম থেকে আলো এসে হালকা মাধ্যমের বিভেদ তলে পড়লো। তাহলে আলোর প্রতিসরণের যদি সংজ্ঞা আমরা বলি, তাহলে বলবো যে একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে যদি তির্যকভাবে আলো এসে আপতিত হয়, তখন আলো যদি সরাসরি না গিয়ে একটু বেঁকে যায় অভিলম্বের দিকে, বা অভিলম্ব থেকে সরে যায়, তবে এই আলোকীয় ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। পরীক্ষা আসতে পারে আলোর প্রতিসরণ কাকে বলে, সেই সাথে অবিলম্ব কাকে বলে, বিভেদ কাকে বলে, এগুলো পরীক্ষায় আসতে পারে। তো আমরা দেখছি, দেখো এখন আপতন কোণ আমরা বাড়াচ্ছি। প্রথমে আমরা একটা আপতন কোণ ছিলাম, তখন প্রতিসরণ কোণ এত হলো বড়। যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাকে যাচ্ছে, প্রতিসরণ কোণ বড় হবে। আমরা যদি আপতন কোণের মান আরো বাড়াই, এই আরো বৃদ্ধি করলাম, প্রতিসরণ কোণের মান আরো বাড়বে। আমরা যদি আপতন কোণের মান আরো বাড়াই, প্রতিসরণ কোণের মান কত হলো? 90 ডিগ্রি। তাহলে যেই আচ্ছা, তাহলে এই আপতন কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। অর্থাৎ যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে এই সংকট কোণ যদি আসে পরীক্ষায়, যে সংকট কোণ বলতে কি বুঝো, তাহলে কি উত্তর করবে? যখন দুটি মাধ্যমের বিভেদ তলে যদি একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ মাধ্যমে, অর্থাৎ একটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এভাবে বলবে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদ তলে যখন আলো সংকট কোণের যে কোণে আপতিত হলে, আবারও বলছি, আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটিকে বলা হয় সংকট কোণ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি এমন হয় আলো সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয়, তখন আলোটি আর প্রতিসরিত হবে না, আলোটি প্রতিফলিত হয়ে যাবে। এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা চিত্রে লক্ষ্য করো। তাহলে যদি পরীক্ষায় আসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বোঝো, তাহলে তোমরা কি লিখবে? লিখবে, আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার পথে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলো প্রতিসরিত না হয়ে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। এই ঘটনাটিকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। আবারও বলছি, এভাবে যদি নিখুঁত ভাবে যদি তোমরা উত্তর না করতে পারো, তাহলে পরীক্ষায় নম্বর কাটা যাবে। কারণ পদার্থবিজ্ঞানে তোমাদের হুবহু আনসার করতে হয়। পদার্থবিজ্ঞানে এখানে তোমাদের কোনো একটি পয়েন্ট বাদ গেলে, কোনো একটি শর্ত যদি তোমরা বাদ দাও, সংজ্ঞার মধ্যে হোক বা গাণিতিক সমস্যা হোক, তাহলে তোমাদের নম্বর কর্তন করা হবে। তাই সুন্দর করে সংজ্ঞাগুলো বুঝে
লিখতে হবে। যেমন ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে আলো যাওয়ার পথে যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তাহলে আলো প্রতিসরিত না হয়ে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। এই আলোকীয় ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। তাহলে আজকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, প্রতিসরণ কাকে বলে এই বিষয়গুলো শিখলাম। এই সংজ্ঞাগুলো আশা রাখি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা শিখবে। এই এই ক্ষেত্রে আমি দুইটি সূত্র পড়াবো আলোর প্রতিসরণের সূত্র। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব এবং বিভেদকর সবগুলো একই সমতলে থাকে। এবং দ্বিতীয় সূত্র, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা। আচ্ছা, প্রথম সূত্রের দিকে মনোযোগ দেই যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব এবং বিভেদকর এতক্ষণ যা পড়ালাম সেগুলো অবশ্যই একই সমতলে থাকতে হবে। যদি প্রতিসরণ করতে একই সমতলে থাকতে হবে। আরেকটি বিষয় পরীক্ষা আসতে পারে যে আলোর প্রতিসরণ কি ফার্মাটের নীতি মেনে চলে? তখন তোমরা বলবে হ্যাঁ, ফার্মাটের নীতি মেনে চলে। ফার্মাটের নীতিটা কি? ফার্মাটের নীতি হচ্ছে যে আলো সবসময় ন্যূনতম পথ খুঁজে বের করে, অর্থাৎ যাওয়ার পথে। যেমন দেখো এই ছবির ক্ষেত্রে দেখো, আলো যাওয়ার পথে সেই পথেই যাবে যে ক্ষেত্রে তার পথ হয় সর্বনিম্ন। অর্থাৎ আলো সেই কোণে আপতিত এবং সেই কোণেই প্রতিসরিত হবে যাতে সে ন্যূনতম পথ, সর্বনিম্ন পথটি খুঁজে বের করতে পারে। এটি হচ্ছে ফার্মাটের নীতি। এবং ফার্মাটের নীতি দিয়ে আলোর প্রতিফলনের সূত্র সবগুলো প্রমাণ করা যায়। তো পরীক্ষা আসতে পারে যে আলোর প্রতিফলনের সূত্র কি, তোগুলো কি ফার্মাটের নীতি মেনে চলে? তোমরা বলবে হ্যাঁ, আলোর প্রতিফলনের সূত্রগুলো ফার্মাটের নীতি মেনে চলে। অর্থাৎ আলো সংক্ষিপ্ত সময়ে অর্থাৎ সর্বনিম্ন পথ খুঁজে বের করে যাওয়ার পথে, চলার পথে। এইটি হচ্ছে ফার্মাটের নীতি। এবং এই ফার্মাটের নীতি দিয়েই তোমরা এই যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি প্রমাণ করতে পারবে। অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুব সংখ্যা। তোমরা চিত্রে লক্ষ্য করো যে আলো বাতাস মাধ্যম থেকে পানির মাধ্যমে যাচ্ছে, আপতন কোণের মান আই এবং প্রতিসরণ কোণের মান হচ্ছে আর। তাহলে অবশ্যই সাইন আই বাই সাইন আর হবে। দেখো তোমরা, সাইন আই বাই সাইন আর সমান সমান ধ্রুব সংখ্যা, যেটা বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। মিউকে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ আলো যদি আই হচ্ছে আই কোণে আপতিত হয় তাহলে আর কোণে প্রতিসরিত হয়, তাহলে এই সাইন আই এবং সাইন আর এর অনুপাত হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। এবং এই অঙ্কটি অর্থাৎ এই অনুপাতটি তুমি ফার্মাটের নীতি দিয়েও প্রমাণ করতে পারবে। যদি আলো শূন্যতম দূরত্ব অতিক্রম করে এই সূত্র ব্যবহার করো, জ্যামিতি ব্যবহার করো, তাহলে তুমি জ্যামিতিক ভাবে প্রমাণ করতে পারবে যে সাইন আই এবং সাইন এর আর এর অনুপাত সবসময় কি হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলোর প্রতিসরাঙ্ক বেশি হলে আলোর ঘনত্ব বেশি, আলোর প্রতিসরাঙ্ক কম হলে আলোর ঘনত্ব কম। আমি একটু আগে বলেছি আলোর ঘনত্বের উপর আলোর গতিবেগ নির্ভর করে, ওই মাধ্যমে আলো কতক্ষণ গতিবেগে যাবে। এবং আলোর রঙের উপরও সেটি নির্ভর করে। আলো কি লাল রঙের আলো হলে একরকম, নীল রঙের আলো হলে একরকম। আচ্ছা, যাই হোক, তো প্রতিসরাঙ্ক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আলো যখন একটি মাধ্যম দুইটি মাধ্যমে বিভক্ত হলে যদি আপতিত হয়, একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন যদি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা হয়, তখন সেই মানটিকে বলা হয়, সেই ধ্রুব মানটিকে বলা হয় আলোর প্রতিসরাঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আলোর প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে যে আলো কত কোণে, আলোর প্রতিসরণ কোণ কত হবে, আলো কত কোণে বাড়বে, সবকিছু নির্ভর করে প্রতিসরাঙ্কের উপর। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে আলোর প্রতিসরণের ঘটনা। আলোর যে প্রতিসরণ আজকে পড়ালাম, এই আলোর প্রতিসরণটি সম্পূর্ণরূপে নির্ভর করে কার উপরে, এই আলোর প্রতিসরাঙ্কের উপরে। এখন এই প্রতিসরাঙ্কটি আরেকভাবে পরীক্ষা আসতে পারে যে পরম প্রতিসরাঙ্ক বলতে কি বুঝো? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে যদি একটি শূন্য মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে আলো আপতিত যায়, তখন যদি আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মানের সাইনের অনুপাত যদি ধ্রুব হয়, তাহলে সেই মানটিকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। সাধারণ প্রতিসরাঙ্ক বলে যখন দুইটা মাধ্যম একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়। আর পরম প্রতিসরাঙ্ক বলবে যখন শূন্য মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়। শূন্য মাধ্যম বিষয়টি আসলে পরম প্রতিসরাঙ্ক হবে, আর শূন্য মাধ্যম না থাকলে এটাকে বলবে সাধারণ প্রতিসরাঙ্ক। এবং প্রতিসরাঙ্ক সবসময় দুইটা মাধ্যমের ক্ষেত্রে হয়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, যে মাধ্যমে হোক দুইটি মাধ্যম থাকবে। বামে আমরা হচ্ছে যে মাধ্যম থেকে আলো যায়, এবং ডানে আমরা লিখি যে মাধ্যমে আলো গিয়ে প্রবেশ করে, তাহলে অর্থাৎ যে মাধ্যমে প্রতিসরণ হবে। অর্থাৎ মিউকে প্রকাশ করে তোমার প্রতিসরাঙ্ক দিয়ে। মিউ এর এই বাম কোণায়, বাম সাবস্ক্রিপ্টে দিবা তোমরা হচ্ছে এয়ার, অর্থাৎ এয়ার থেকে আলো যাচ্ছে, এবং ডান সাবস্ক্রিপ্টে লিখবা ওয়াটার, অর্থাৎ ওয়াটারের মধ্যে আলো প্রতিসরিত হচ্ছে। তো এইভাবে আমাদের আলোর প্রতিসরাঙ্ক প্রকাশ করতে হয়। তো আজকে আমরা আলোর প্রতিসরাঙ্ক কি, পরম প্রতিসরাঙ্ক কি, ফার্মাটের নীতি দিয়ে কিভাবে এই স্নেলের সূত্রকে প্রমাণ করা যায়। স্নেলের সূত্রটা কি? এই দ্বিতীয় সূত্রের আরেকটি নাম হচ্ছে স্নেলের সূত্র। অনেক সময় দেখা যায় পরীক্ষায় তোমরা
ধরো দ্বিতীয় সূত্র হিসেবে পরীক্ষা শিখে গেলে, কিন্তু পরীক্ষায় স্নেলের সূত্র সূত্র আসলো, তখন তোমরা বলতে পারলে না যে স্নেলের সূত্র কি, তখন খুবই দুঃখজনক বিষয়। এই জন্য প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের জানতে হবে যে এটার বিপরীত নাম থেকে অন্য নামটা। তো এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন, এই জন্য এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে। তো আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি, তোমরা বলো, তোমরা একটু এটা তোমাদেরকে ব্রেইন স্টর্মিং এর জন্য দিলাম যে এই চারটির ক্ষেত্রে কোনটিতে প্রতিসরণ ঘটে। দেখো পরীক্ষা এমসিকিউ আসতে পারে, চারটি ছবি দিবে যে কোনটির ক্ষেত্রে প্রতিসরণ ঘটে। দেখো চিত্র ক এর ক্ষেত্রে আলো সরাসরি চলে যায়, আমি বলেছি কখনোই আলো সরাসরি যাবে না, আলো একটু বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে বা অবিলম্ব থেকে সরে যাবে প্রতিসরণের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলো যে আপতন কোণে পড়লো ওই একই পথে আলো চলে গেল, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই প্রতিসরণ ঘটে না। আচ্ছা, এবার চিত্র খ এর ক্ষেত্রে লক্ষ্য করি, আলো কিন্তু ফিরে আসে, যে মাধ্যমে যায় থেকে পরে সেই মাধ্যমে ফিরে আসে, তাহলে এই ক্ষেত্রেও প্রতিসরণ ঘটে না, কারণ দুইটি মাধ্যমে একটা মাধ্যমে আপতিত হবে, এক মাধ্যমে প্রতিসরিত হবে, তাহলে এই ক্ষেত্রেও চিত্র খ এর ক্ষেত্রে প্রতিসরণ ঘটে না। চিত্র গ এর ক্ষেত্রে দেখো, চিত্র গ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, এই জন্য আলো আপতিত হয়ে এই অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরিত হচ্ছে, অর্থাৎ চিত্র গ এর ক্ষেত্রে প্রতিসরিত হয়। আবার চিত্র ঘ এর ক্ষেত্রে দেখো আলো আপতিত হয়ে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে এবং অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় তখন এই চিত্র ঘ এর মতো ঘটনা ঘটে, অর্থাৎ চিত্র গ এ আলো ঘন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে এবং প্রতিসরণ হচ্ছে, এবং চিত্র ঘ এর ক্ষেত্রে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে এবং প্রতিসরণ হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র ক এর ক্ষেত্রে এবং খ এর ক্ষেত্রে আলো প্রতিসরণ হয় না, চিত্র গ এর ক্ষেত্রে ঘনমাধ্যম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোর প্রতিসরণ হচ্ছে, এবং চিত্র ঘ এর ক্ষেত্রে তোমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আলোর প্রতিসরণ হচ্ছে। তো আজকের আশা রাখি যে তোমরা আমি যা যা পড়িয়েছি, যে আলোর প্রতিসরাঙ্ক, আলোর পরম প্রতিসরাঙ্ক, তারপর তোমার হচ্ছে ফার্মেটের নীতি, প্রতিসরণের সূত্রগুলো, প্রতিসরণ কাকে বলে, তারপর হচ্ছে তোমাদের কি কি শর্ত আছে প্রতিসরণের, যেমন বললাম আলো রং, তারপর হচ্ছে কোন রঙের আলো পড়বে, আলোর মাধ্যমে অপটিক্যাল ডেন্সিটি অর্থাৎ প্রতিসরাঙ্ক কত এবং আলোকীয় ঘনত্ব কত, এই সবকিছু বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে আলোকে প্রতিসরণটি। আশা রাখি যে এই প্রতিসরণের যা যা তোমরা পড়েছো এবার শিখেছো, এটা বই থেকে আরো ভালো করে পড়বে এবং এই সংক্রান্ত সবকিছু তোমাদের পরবর্তীতে পরীক্ষা এবং পরবর্তী পড়াশোনায় অনেক কাজে দিবে। তো আজকে আমার বাড়ির কাজ হচ্ছে বিভক্তর কাকে বলে, প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণ দুটি লিখে ফেলো এবং এক গ্লাস পানিতে একটি কলম রাখলে তা বেঁকে যায় কেন, এই ধরনের প্রশ্ন তোমাকে আসতে পারে 1 মার্ক 2 মার্কের। তো তোমরা এই প্রশ্নগুলো তোমরা নোট করে ফেলো এবং তোমরা পড়াশোনা করে ফেলো। আশা রাখি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে এবং তোমরা এবং পরীক্ষা সফল হবে। তো আমার এই ক্লাসগুলো সবগুলো মনোযোগ সহকারে শুনবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।